নানা উত্তেজনা দাবি দেওয়ার মাঝে ঘোষিত হলো কাঙ্ক্ষিত নির্বাচনের রোডম্যাপ। এই রোডম্যাপ এলো অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে। আসছে বড় একটি প্রশ্ন, এই নির্বাচনীয় রোডম্যাপ কি সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনতে পারবে, নাকি আরো দূরত্ব বাড়বে রাজনৈতিক দলগুলোর? সুপ্রিয় দর্শক, আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশে। আপনাদের সাথে আছি আমি রাবেয়া ইসলাম স্নেহা। আমাদের আজকের আলোচনার বিষয় কিছুক্ষণ আগেই ঘোষিত হলো 2026-এর এপ্রিলেই হতে পারে নির্বাচন, এমন একটি বিষয় আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনাটা এগিয়ে নিতে আমাদের সাথে দুজন সম্মানীয় অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। এরপরেই রয়েছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে ঈদ মোবারক, সেই সাথে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে। একটু আগেই বলছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে নির্বাচন ঘিরে একটি তথ্য দিয়েছেন। বিষয়টি এমন ছিল, বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে ঘোষণা করছে যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিন অনুষ্ঠিত হতে পারে। বাকি রোডম্যাপ আলোচনা করবেন নির্বাচন কমিশন। আমাদের তো অনেকটা বলা যায় যে ইচ্ছে পূরণ কিংবা কাঙ্ক্ষিত সেই রোডম্যাপ আমরা পেয়ে গেলাম, এখন কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন, আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, বিয়ে করি নাই বরযাত্রী তো গিয়েছে। তো মানে এক লোক বিয়ের তারিখ ঠিক করতে যাচ্ছে, তো তার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করছে, তুমি তো বিয়ে শাদী করো নাই, তো তোমার অভিজ্ঞতা কি? তো বলছে, বিয়ে শাদী করে নাই, তো তাতে কি আছে, সমস্যা কি? বরযাত্রী তো গিয়েছে, বিয়ের আলাপ আলোচনা কিভাবে হয় এটা শুনেছে। তো এটা হলো একটা গল্প। আর তো এই ক্ষেত্রে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন, ডক্টর ইউনূস বাংলাদেশের সমাজ ব্যবস্থা সম্বন্ধে ওনার আদৌ ধারণা আছে কিনা আমার কাছে খুব বিষয়টা প্রশ্ন জাগে আর কি। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন 14ই এপ্রিল পহেলা বৈশাখে তো নির্বাচনটা, তারও দুদিন আগে ধরুন 12ই এপ্রিল রবিবার অথবা 9ই এপ্রিল বৃহস্পতিবার, আমরা একটা শেষের দিকের ডেটটা এঁকেই নিলাম। তো আপনি দেখুন, এর চেয়ে ওই তারিখ থেকে 45 ডেজ ব্যাক, মানে পেছনে 45 দিন হাতে সময় নিয়ে আপনার তফসিল ঘোষণা হবে, নির্বাচনী তফসিল ঘোষণা হবে। তাহলে দেখুন, 19শে ফেব্রুয়ারি থেকে রোজা, এবং 19 বা 20শে ফেব্রুয়ারি থেকে রোজা, আর যেহেতু ফেব্রুয়ারি 28 দিনে মাস, 20 বা 21শে মার্চ হচ্ছে ঈদের পরে 3-4 দিন ছুটি। এখন আসুন, তাইলে আমার হাতে 45 ডেজ ব্যাক করলে 9ই মার্চ বা 12ই মার্চ থেকে, তাহলে ঠিক রোজার মাঝখানে তফসিলটা দিতে হবে। রোজার মাঝে যে তফসিল ঘোষণা করলে মানুষ যে প্রপাগান্ডা, মানে প্রচার করা, মানুষের কাছে যাওয়া, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক। রোজার সময় ডক্টর ইউনূসের রোজা রাখার অভিজ্ঞতা কতটুকু, এটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন করছেন, আমি কোয়েশ্চেন করি না। তো আমরা যারা বয়স 50-এর বেশি, আমাদের জন্য রোজা রাখাটা যথেষ্ট কষ্টসাধ্য বিষয় দিনের বেলা। তারপর ইফতারের পরপরই কিছুক্ষণের পরেই আসে খতমে তারাবি। তো এই তারাবির সময় যারা তারাবি নাও পড়েন, তারাবির সময় যদি কেউ তারে ফোন করে, তাও তিনি বিরক্ত হন। তাহলে আপনি আমাকে বলেন যে এই রোজার সময় যদি মার্চ থেকে 45 ডেজ ব্যাক ধরেন, মার্চের 12 তারিখ থেকে এপ্রিলের 12 তারিখে ধরেন, তাহলে মার্চের 12 তারিখ হবে 1 মাস, তারও 15 দিন পেছনে আসেন, তো ঠিক রোজার মাঝে। তাহলে পুরো তফসিলটাই 15 দিন বাদ দিলে পুরো তফসিলটাই রোজার মধ্যে পড়ছে। তারপর ঈদের মধ্যে সব সরকারি ছুটি, কর্মচারীরা ছুটিতে যান। আর আমাদের
ডক্টর ইউনূস তো বাংলাদেশকে প্রাইমারি স্কুল বানিয়ে দিয়েছেন, যে 10 দিনের ছুটি, 9 দিনের ছুটি এই অভ্যাস করে দিয়েছেন। তো ওই ছুটিটার মধ্যে নির্বাচনের আয়োজন কিভাবে হবে, এইগুলো হচ্ছে যে যে কি বলে, নির্বাচন করার জন্য এক কথা আর নির্বাচন না করার জন্য 100টা কথা। এক লোক একটু বুদ্ধিশুদ্ধি কম, তাকে সবাই বলে আর কি। তো সে ভং ধরছে তার মেয়ের বিয়ে যাতে তার ভাইয়েরা দেয়, সে তার বিয়েতে, মেয়ের বিয়েতে 1 টাকাও দিবে না, খরচ করবে না। তো সে আলাপ আলোচনা শুনে বলে, আমার তো বুদ্ধিশুদ্ধি নাই, তোমরা বিয়ের বাজার সৌদা কি করবা করো। তো বলো, তুই একটা কিছু বল, কি লিখবো বাজারের, তো একটা ফর্দ করব, তালিকা করব, কি করবো। কই লেখো 1 মণ লবণ, 1 মণ লবণ। তো সবাই বলো, উঠ এখান থেকে, উঠ যা, আমরা দেখছি। তো সব ভাইয়েরা মিলে, অন্যান্য ভাইয়েরা মিলে বাজারের তালিকা, সৌদার তালিকা করলো। তো একটু পরে জিজ্ঞেস করছে, বলছে তুই টাকা পয়সা দিবি না? বলছে লিস্ট করছো তোমরা, টাকা পয়সা তোমরা বুঝবা। তো আমি 2টা গল্প বললাম, একটা হচ্ছে করার কথা আর একটা হচ্ছে না করার কথা। আর ডক্টর ইউনূস আমি এখনো আস্থা রাখতে চাই, তিনি বাংলাদেশের সমাজ ব্যবস্থা সম্বন্ধে, বাংলাদেশের মানুষের ধর্মকর্ম পালন সম্বন্ধে, রোজা রমজান পালন সম্বন্ধে, ঈদ সম্পর্কে মানুষের যে আবেগ অনুভূতি, এই বিষয়টা, বাস্তব অবস্থাটা উনি উপলব্ধি করবেন। আরেকটা কথা হচ্ছে যে আপনি জানেন পুরো মার্চ এপ্রিল জুড়ে বাংলাদেশে বাজেটের প্রিপারেশন হয়। তো আপনি এপ্রিল মাসে ইয়ে করে যাবেন, কি বলে, নির্বাচন দিবেন। তো গভর্নমেন্ট ফর্ম হবে আরো 10-15 দিন পরে, মিনিমাম 10 দিন পরে, 15 দিন পরে। তো বাজেট আপনি করে দিয়ে যাবেন আর গভর্নমেন্ট চালাবে এসে 1 বছর অন্যজন। এটা হতে পারে? এটা হতে পারে না। ডক্টর আমি বলি, ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আপনি জানেন সালাউদ্দিন আহমেদ একসময় তুকুর ছাত্রনেতা, সাবেক আমলা, প্রধানমন্ত্রী অফিসে 5 বছর প্রধানমন্ত্রী অফিসে কাজ করেছেন, পরে মন্ত্রী ছিলেন, অ্যাডভোকেট ছিলেন। তো রাজনীতিকদের মধ্যে এত গুণ একসাথে সমন্বয় হয় না। তো সালাউদ্দিন আহমেদ একটা বারবারলি একটা অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন এতে জাতির বিষয়টি বাস্তবায়ন নয়, প্রত্যাশা পূরণ হয়নি এবং জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমি জাতির প্রত্যাশা তো পূরণ হয় নাই, আমি তার সাথে বলবো এই ডেটটা সম্পূর্ণ অবাস্তব, বাস্তবায়ন নয়। আপনাকে ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। আমি যেতে চাই ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আপনার কাছে। একটু আগে প্রত্যাশার কথা আসছিলেন আহমেদ ঠাকুর, উনি বলছিলেন ওনার দিক থেকে উনি অনেকটা প্রত্যাশা পূরণের কথা বলছেন বা আস্থার কথা উঠে এসেছে। এই যে নির্বাচনের তারিখটি ঘোষণা হয়েছে, এই তারিখটি আসলে বাস্তবায়িত হওয়াটা অনেকটা কঠিন এবং আস্থার বিষয়টা উঠে এসেছে। সেই সাথে আমরা জেনেছি ভাষণ জাতীয় প্রত্যাশা পূরণ হয়নি বলেছেন সালাউদ্দিন আহমেদ। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ উপস্থাপিকা এবং সহ আলোচক এবং দেশ টিভিকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর আগামী দিন আমাদের ঈদ, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। উনি অত্যন্ত টাইম নিয়ে কখন আমাদের রোজা হবে, কখন ঈদ হবে, কখন এসএসসি পরীক্ষা আছে, ওটা উনি বিশ্লেষণ করেছেন। সেটা বিশ্লেষণের আর প্রয়োজন নাই। আরেকটা জিনিস আমি জাস্ট অ্যাড করি ওনার কথার সাথে, সেটা হচ্ছে তখন থাকবে প্রচণ্ড গরম, গরম, রোজা, তারাবির নামাজ। এই জিনিসটা যারা রাজনীতি করবেন, যারা নির্বাচনের সাথে অংশগ্রহণ করবেন, তাদের জন্য এটা একটা খুবই বিপজ্জনক একটা অবস্থা দাঁড়াবে। আমি একটা অন্য বিষয়ে কথা বলি, তা হচ্ছে এই যে ডক্টর ইউনূস সাহেব এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ডেট ঘোষণা করলেন, কিসের ভিত্তিতে এটা করলেন? এটা হচ্ছে আমার কোশ্চেন। আমি তরুণ প্রজন্মের একজন মানুষ হিসেবে উনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, ওনার কাছে সবিনয়ে আমার কোশ্চেন, কিসের ভিত্তিতে উনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন? উনি অন্তত 5 বার বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, ওই দিনও ডাকলেন। বিএনপি সহ 29টা রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছে। 23টি রাজনৈতিক দল বলেছেন, 26টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন 2রা জুন বৈঠকে। থ্যাঙ্কস ফর ইউর কারেকশন। 23টি রাজনৈতিক দল। এখন 23টি রাজনৈতিক দল ডিসেম্বরে চাইলো, উনি এসে এপ্রিলে দিয়ে দিলেন। এটা কেন? আজকে আমাদের দেশের
আমরা 5ই আগস্টের পর আমরা চেয়েছিলাম এমন একটি রাষ্ট্র আমরা গঠন করব যে রাষ্ট্রের মধ্যে আমাদের প্রত্যেকটা মানুষের, জাতির, জনগণের প্রত্যেকটা মানুষের চাহিদার রিফ্লেকশনটা সেখানে গিয়ে দাঁড়াবে। আজকে যখন 23টি রাজনৈতিক দল মানে হচ্ছে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জনগণ, এটা হচ্ছে রিয়েলিটি। ম্যাক্সিমাম জনগণ চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন, উনি দিলেন এপ্রিলে। এটার অর্থটা কি, আসলে কি দাঁড়ায়? এটার অর্থটা দাঁড়ায় জনগণকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া। যে শক্তিগুলো একসাথে 5ই আগস্টের আগে পলাতক স্বৈররানী খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ওনাদেরকে মসনদে বসালেন, আজকে সেই জনগণকে উনি মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। এতে করে আমাদের দেশের যে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার স্থিতিশীলতা যে স্থিতিশীল নেই, যদিও যে পর্যায়ে আছে, এটা আরও অবনতির দিকে যাবে বলে আমি বিশ্বাস করি। কেননা আমরা এমন একটা সরকার দেখতে চাই যে সরকার আমাদের কথা বলবে। আমরা এমন একটা সরকার গঠন করতে চাই, এমন একটা সরকার আমরা দেখতে চাই যে সরকার জনগণ কি চায় তা বাস্তবায়ন করার জন্য কাজ করবে। অথচ আজকে দেখছি বারবার ডক্টর ইউনূস সাহেব প্রথমে নির্বাচনের ঘোষণার জন্য 6 মাস বললেন, ডিসেম্বর থেকে জুন, এখন এসে বললেন এপ্রিলের প্রথমার্ধে। কেন এই ছেলেখেলা হতে হবে? কোন কারণে? আমরা কি উনি কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, সেটি হচ্ছে বহু আগে থেকে বলা হচ্ছে নির্বাচনের কথা আসলে সংস্কারের কথা উঠে আসে। আমরা এই পর্যায়ে দাঁড়িয়ে আছি যে নির্বাচন বনাম সংস্কার। প্রথম প্রশ্ন, এই পর্যায়ে এলাম কেন? দ্বিতীয়ত হচ্ছে উনি একটি বারবার বলছিলেন যে নির্বাচন দিব ওই সময়টাতে যখনটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব, নিরপেক্ষ নির্বাচন, তার জন্য কিছু সংস্কার প্রয়োজন এবং বিচারিক কার্যক্রমের কথাও তো উনি বারবার বলছিলেন। না, উনি অত্যন্ত ভালো কথা বলেছেন। এখন সংস্কার উনি কবে থেকে সংস্কারের কথা বলেছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কারের কথা বলেছে 2022 সালে। জনাব তারেক রহমান 2022 সালে 27 দফা দিয়েছিল সংস্কারের জন্য। তারপর সমমনা রাজনৈতিক দলের সাথে মিটিং করে এটাকে 31 দফা পরিণত করেছেন। তার মানে সংস্কারের কথা বিএনপি সর্বপ্রথম বলেছে। যখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বলেনি, শেখ হাসিনার চোখের দিকে চোখ তুলে বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে। আজকে সংস্কারের জন্য ওই মানুষগুলো কোথায় ছিল পলাতক স্বৈররানী খুনি হাসিনার সময়ে? সংস্কারের জন্য কি অগ্রগতি হয়েছে? আজকে যদি আমি গত 10 মাসকে অ্যানালাইজ করি, আমি কি দেখতে পাবো? কি সংস্কার হয়েছে, কতটুকু অগ্রগতি হয়েছে? এবং যদি এই 15 দিন, এই 2.5 মাস উনি যদি এগিয়ে দিয়ে থাকেন অথবা 2.5 মাস পিছের দিকে নিয়ে যান, এপ্রিলে বা 4 মাস পিছের দিকে নিয়ে যান, উনি কতটুকু সংস্কার করতে পারবেন বলে জনগণকে আশ্বাস দিয়েছেন? উনি কি আমাদেরকে কোনো প্যারামিটার দিয়েছেন যে উনি এই পরিমাণ সংস্কার করবেন? কোনো কিছুই দেয়নি। আমরা আছি অন্ধকারের ভিতরে। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন হাবিবুর রহমান, আপনি বলছিলেন যে এমন একটি সরকার চাই যে গণঅভ্যুত্থানের কথা, জনগণের কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে। সেক্ষেত্রে আমরা বিগত সময়ে দেখে এসেছি স্বৈরাচারদের তাণ্ডব দেখেছি গত 16টা বছর। রিসেন্টলি আমরা যখন একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার পতিত করা হলো, নতুন যে প্রজন্ম তারা রাজনীতিতে এসলো, আমাদের সবসময় আকাঙ্ক্ষা ছিল যে নতুন প্রজন্ম, তরুণরা রাজনীতিতে আসুক। সেই প্রত্যাশা পূরণ হলো, কিন্তু আমরা দেখতে পেলাম যে তাদের পিএস, তাদের পিয়নদের যে 100 কোটি টাকার মালিক, যেটা বিগত সরকার খুব প্রাউডলি সবার সামনে বলেছিলেন আমার পিয়নও 400 কোটি টাকার মালিক, সেটা হয়েছিল 16-17 বছরে। কিন্তু 9 মাসে দেখতে পেয়েছি যে তরুণদেরই পিএসদের এই একটা অবস্থা। প্রশ্ন থেকে যায়, পরবর্তী সরকার, নির্বাচিত যে সরকার আসবে, সেই সরকারও কি একই প্র্যাকটিস করে যাবে, নাকি আমরা নতুন কোনো প্রত্যাশা দেখতে পাবো? আমি মনে করি না। বাংলাদেশের জনগণ এখন মনে করে যেই প্র্যাকটিসটা 15 বছর জনগণ যা দেখছে তাই বলছে। হ্যাঁ, জনগণের মধ্যে তো এই প্রশ্নটা আসবেই। আরেকটি প্রশ্ন থেকে যায়, নির্বাচন হলেই কি গণতন্ত্রের কথা মানে পূরণ হবে কিনা, গণতন্ত্র, সঠিক গণতন্ত্র আসবে কিনা? আচ্ছা, 15 বছর 7 মাস পলাতক স্বৈররানী খুনি হাসিনার এপিএসরা যদি 400 কোটি টাকা ইনকাম করে থাকে, 9 মাসে সেখানে করেছে। এখন আমি যেটা দেখছি, বাংলাদেশের জনগণ যেটা দেখছে, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের প্রতি উইথ ডিউ রেসপেক্ট এটা বলতে চাই, উনি এমন একটা কালচার কি তৈরি করতে চাচ্ছেন, যারা উপদেষ্টার আসনে বসে আছেন তাদেরকে, তাদের পথটাকে সুগম করার জন্য, তারা জানে সঠিকভাবে দেশের মধ্যে দুর্নীতি করে তাদের পিএসরা তারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে যেন পারে, সেই বন্দোবস্ত করার জন্যই কি উনি ডেটটাকে বারবার পিছের দিকে নিয়ে যাচ্ছেন কিনা, এটা আজকে জনগণের কোশ্চেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার প্রসঙ্গ নিয়ে আবারও আপনার কাছে ফিরবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়।
সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশে। ফিরছি আলোচনার বিষয় 2026 এপ্রিলেই নির্বাচন, এমনটা আমরা জানতে পেরেছি। আলোচনা করব এই মুহূর্তে। আবার যেতে চাই ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আপনার কাছে, যে বিষয়টির কথা বলছিলাম। তার আগে প্রশ্ন রাখতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এমন একটি নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে। ভেরি গুড পয়েন্ট। আমরা তো অবশ্যই এমন একটা নির্বাচন চাই যেটা ৭১-এর যারা মুক্তিযোদ্ধা তাদের আত্মা শান্তি পাবে, ২৪-এ যারা যুদ্ধ করেছে শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে। কি আসলে সে আত্মাটা শান্তি পাবে? আত্মাটা শান্তি পাবে হচ্ছে যদি একটি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন হয়। ফেয়ার ক্রেডিবল ইলেকশন কীভাবে করা সম্ভব? জনগণের সম্পৃক্তকরণের মাধ্যমে সম্ভব। এখন জনগণ যখন নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে, আর আপনি নির্বাচনকে ৪.৫ মাস পিছিয়ে দিলেন, আবার আপনি বলছেন যে আপনি একটা ক্রেডিবল নির্বাচন দিতে চান, ফেয়ার নির্বাচন দিতে চান, জনগণের মতামতকে আপনি রিফ্লেক্ট করতে চান। আই থিঙ্ক দ্যাটস সেলফ কন্ট্রাডিক্টরি, দ্যাট শুড নট বি। আসলে যদি প্রকৃতি ওই প্রথম ঠাকুরবা একটা রাইটলি একটা কথা বলেছেন যে একজন বলে একটা, যদি সত্যিকার অর্থেই করতে চায় তার কর্মে, তার অ্যাকশনে, তার দেখা যাবে, এটা রিফ্লেক্ট করবে যে সত্যিকার অর্থে উনি করতে চাচ্ছেন কিনা। বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ এখন মনে করে উনি প্রকৃতপক্ষে কোনো একটি রাজনৈতিক দলকে প্যাট্রোনাইজ করার জন্যে। আমি স্বাগত জানাই নতুন কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা পাবে, আমি তাদেরকে স্বাগত জানাই, কিন্তু প্যাট্রোনাইজ তো করা যাবে না। আপনি সরকারে থেকে নতুন কোনো দলকে প্যাট্রোনাইজ করার জন্যই বেসিক্যালি এটাকে বারবার লেনদি করা হচ্ছে। আরেকটা জিনিস আমি দেখেছি যে উনি পদত্যাগ করবেন, উনি যে পদত্যাগ করতে চেয়েছিলেন, এটা অনেকে নাটক বলেন, আমি সেভাবে বলতে চাই না, ওনাকে রেসপেক্ট করে বলতে চাই। অনেকে বলেছেন যে উনি পদত্যাগ করবেন এবং সেই খবরটা শুনতে হবে নাহিদের মুখ দিয়ে। হোয়াট ডাজ ইট মিন বেসিক্যালি ইফ ইউ অ্যানালাইজ দ্য সিচুয়েশন? যে উনি পদত্যাগ করবেন এই খবরটা এসে নাহিদ আমাদেরকে দিচ্ছে, এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? এটার অর্থটা দাঁড়াচ্ছে বেসিক্যালি উনি কোন একটি রাজনৈতিক দলের জন্য কাজ করছেন, উনি জনগণের জন্য কাজ করছেন। আপনাকে ধন্যবাদ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। আমি যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে। একটু আগে বলছিলেন হাবিবুর রহমান যে কোন একটা নির্দিষ্ট দলের জন্য কাজ করছেন, সেদিক থেকে একটি কথা এসেছিল একবার সালাউদ্দিন আহমেদ, উনি বলেছিলেন যে আমরা অনেক সময় চেয়ে দেখা করতে চেয়ে প্রধান উপদেষ্টার সময়ে পাই না, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য যেমন এনসিপির কথাই বলছিলেন যে কোনো মুহূর্তে তাদের সাথে বৈঠকে বসেন। এখানে একটি বিষয় খুব ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি আসলে কি, যেটি হাবিবুর রহমান বলছেন ওই বিষয়টি, যে নির্দিষ্ট একটি দলের জন্য উনি কাজ করছেন? ঠিক আছে, আমি এই জায়গাটাতে আসছি। আপনার দেখুন, বন্দর এবং করিডোর নিয়ে যখন দেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল এবং তার মধ্যে ২১ তারিখে সেনাপ্রধান একটা বক্তব্য রাখলেন তার অফিসার্সদের উদ্দেশ্যে, যেটা যদিও ইন্টারনাল বিষয়, তারপরে এটা সামাজিক মাধ্যমে আসছে, যোগাযোগ মাধ্যম, তারপর পত্রপত্রিকায় চলে আসছে। এই সময়টাতে বিএনপি তার সাথে প্রায় ৪ দিন যাবৎ যোগাযোগ করতে চেষ্টা করছিলেন কথা বলার জন্য। তিনি তা করলেন না করে দেখা গেল যে ২২ তারিখে বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা দেখলাম যে তার নাহিদ ইসলাম তার বাসায় রেসিডেন্সে ঢুকলেন, হেঁটে ঢুকলেন এবং বেরিয়ে এসে বললেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। তারপর বিএনপি একটু হার্শ প্রতিক্রিয়া দেওয়ার পরে তিনি শনিবারে ২৪ তারিখে ডাকলেন বিএনপি, জামাত ইসলাম, এনসিপি। প্রথম কথা হচ্ছে বিএনপিকে ডেকেছেন, জামাতকেও ডেকেছেন, তো এনসিপিকে ডাকলেন কেন আলাদা করে? এবং এনসিপিকে ডাকছেন, একটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি, আমি এদেরকে ডাকলাম, এটা এক জিনিস। বাট এনসিপি যখন পলিটিক্যাল পার্টি হিসাবে ডাকবেন তখন অন্য বিষয়। আপনি এনসিপি এখনও রেজিস্ট্রেশনই পায় নাই। এনসিপিতে এখনও কেউ বিগত সময় এমপি ছিলেন, মন্ত্রী এমপি ছিলেন এমন কেউ নাই, একবারও জনপ্রতিনিধি হয়েছেন। তো আপনি ডাকলেন এনসিপিকে, এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে আপনি পক্ষপাত দুষ্ট। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি, এবং ২৪ তারিখেও উনি যেদিন বিএনপি এবং এদের সাথে যা কথা বলেছেন, ২৫ তারিখে তিনি ভিন্ন কথা বলেছেন। ২৫ তারিখে দুইটা গ্রুপে রাজনৈতিক দলগুলি যখন দেখা করে তখন তিনি ভিন্ন কথা বলেছেন পদত্যাগের বিষয়ে। তিনি ২৪ তারিখে বলতে পদত্যাগের এটা সত্য নয়, এটা সঠিক না,
25 তারিখে বলছেন হ্যাঁ পদত্যাগ করতে চেয়েছিলেন। আসুন তারপরে আবার আসুন যে উনি তার পরপর জাপানে গেলেন। জাপানে গিয়ে একটা খেলা খেললেন। উনি বললেন যে একটি রাজনৈতিক দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায় না। তারপরে যখন উনি 30টি রাজনৈতিক দলকে ডাকলেন, 30টি রাজনৈতিক দল কিন্তু ওনার অফিস লিস্ট করেছে। 26টি রাজনৈতিক দল বক্তৃতা করেছে। তার মধ্যে 23টি রাজনৈতিক দল স্পষ্টভাবে বলেছে আপনি যেটা জাপানে বলেছেন এতে আমরা আহত হয়েছি। জাপানে যা বলেছেন তাতে আমরা আহত হয়েছে, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তো আপনি একজন 84 বছর বয়স্ক শিক্ষিত মানুষ, সারা বিশ্বে নাকি আপনার নাম আছে, তো আপনার মুখটা ওই সময় কোথায় ছিল? আপনি 26টি রাজনৈতিক দলের মধ্যে 23টি রাজনৈতিক দল চাইল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আপনি আজকে বক্তৃতা দিয়ে বললেন এটা এপ্রিলে হবে। কেন এপ্রিলে? আপনি তো এপ্রিলে বলছেন, আমি এপ্রিলে না হওয়ার কারণগুলি আমি বলেছি। উনাকে ওই জায়গায় বলা হচ্ছে যে আমরা 101টা কারণ দেখিয়ে বলবো যে ডিসেম্বরে কেন নির্বাচনটি হওয়া দরকার, আর আপনার অফিস একটা কারণ বলুক যে এই কারণটার জন্য ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া দরকার। কোনো উত্তর উনি করেন নাই। আপনি দেখুন বন্দর বিদেশিদেরকে দিয়ে দাও, এটি নিয়ে আজকেও তিনি যেভাবে আর্গুমেন্ট করেছেন, আপনি সংস্কার নিয়ে কি কোনো আর্গুমেন্ট করেছেন? এবং বিএনপি বলেছে আপনার যা যা সংস্কার আমরা একমত হয়েছি এটা 15 days to 30 days মধ্যে এই সংস্কারগুলি সম্পন্ন করা সম্ভব। আর যেগুলি কনস্টিটিউশনাল রিফর্ম এগুলি পরবর্তী গভর্নমেন্ট এসে করবে। তো এখন আপনি আসুন, আজকেও উনি যে বাংলাদেশের অবস্থাটা তো ওনার আইডিয়ার মধ্যে থাকতে হবে। উনার যে সমর্থিত দল, মানে উনার সন্তান যে দল আর কি, যে এনসিপি, যেটা উনার এক্সটেন্ডেড পার্ট উনি তৈরি করেছেন এটা বেসিক্যালি। তো এই এক্সটেন্ডেড পার্টের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস মাত্র 311 কোটি টাকা এই 8 মাসে লুটপাট করেছে, এখন দুদকে হাজিরা দিচ্ছে। ওনার এনসিপির ইয়াং দরবেশ তানভীর পাঠ্যপুস্তক মুদ্রণের কাগজ চুরি এবং অন্যান্য মুদ্রণ ব্যবস্থা থেকে উনি 400 কোটি টাকা তসরুফ করেছেন, উনি দুদকে আসা যাওয়া করছেন। তো এখন কি উনার কি আরও সময় দরকার? যে এবং উনার এই যে কি বলে বাচ্চা পার্টি, বাংলাদেশ চিলড্রেন্স পার্টি এনসিপি, এই ডক্টর ইউনূসের চিলড্রেন্স পার্টি, এই চিলড্রেন্স পার্টি শেখ হাসিনার যত অলিগার কাছে মাফিয়া লুটেরা আছে, যারা বলেছে এখন তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, এদের কাছ থেকে চাঁদা আনছে রেগুলার। যারা বলেছে মৃত্যুর পরেও শেখ হাসিনা আপনার সাথেই থাকবো, এদের কাছ থেকে চাঁদাবাজি করছে এই এনসিপির চাঁদাবাজির যে সময় আরো, আপনি কি এই জন্য আরো এক্সটেনশন আরো সময় চান? এটা স্পষ্ট করে বলুন না। আপনি এই লুকোচুরি করে তো লাভ নাই। কারণ আপনাকে আমরা এখনো বলছি অত্যন্ত সম্মানের সাথে, ইজ্জতের সাথে আমরা বাংলাদেশের সরকার থেকে যাতে আপনি ইজ্জতের সাথে যেতে পারেন, আমরা এইটার জন্য আমরা বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে যে মানুষের কষ্ট কম হবে, তার পরবর্তীতে একটা সরকার যে পরবর্তী বাজেট করা, পরবর্তীতে তার অর্থনৈতিক ফিনান্সিয়াল এই যে বিষয়গুলি, আপনি তো বিজনেস শো করেন বাড়ি চট্টগ্রাম, আপনি দেখেন ডক্টর ইউনূসের সাথে একটু যোগাযোগ করেন, উপদেষ্টা হয়ে যেতে পারেন, কিন্তু তবে উপদেষ্টা না হয়ে এপিএস হওয়া কিন্তু অনেক লাভজনক বিষয়। দেখেন ডক্টর ইউনূসের এইটা হতে পারেন কিনা। তো আমি আপনাকে বলছি আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে আবারও ফিরবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়।
আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশে ফিরবো আলোচনা। এই মুহূর্তে আবারও আমি যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে। আপনি একটু আগে বলছিলেন যে এই নির্বাচন এতটা দেরির কারণ কেন, সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য আজকে ভাষণে বলা হয়েছে, এই বিষয়টি আমি তুলে ধরতে চাই। তিনি বলেছেন, আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, আমরা একটা যুদ্ধাবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে, যে কোনো মূল্যে পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে আছে আমাদের ছোবল মারার জন্য, আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। আমরা এদের কিছুতে এই সুযোগ দেব না। তাই তার এই নির্বাচনকে ঘিরে অনেক সংস্কারের প্রয়োজন, অনেক বিচারিক কাজের একটি বিষয় রয়েছে। সবকিছু শেষে উনি সুষ্ঠু একটা নির্বাচন দিতে চায়, এমন একটি বক্তব্য তিনি উল্লেখ করেছেন। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি প্রায় 15 বছর আন্দোলনে বিএনপির ক্রস ফায়ারে নেতাকর্মী মারা গিয়েছেন 4770 জনের মতো। ইলিয়াস আলী, চৌধুরী আলম, আমাদের সাবেক ছাত্রনেতা এবং এমপি 3 বারের ইলিয়াস আলী, চৌধুরী আলম, এরা সহ 1204 জন গুম হয়েছেন। মামলা ছিল 1,43,000, আসামি ছিল 60 লাখ। তো আমরা যারা এখানে যারা বিএনপিকে আমরা সমর্থন করি, বিএনপির কর্মী, অ্যাক্টিভিস্ট, আমরা এখনো আমাদের ঘুমের সাইকেল ঠিক করতে পারি নাই, যে সারা রাত যে জাগনা থাকতাম যে কখন দরজায় ঠুকা পড়বে, না কখন বাড়ির সামনে এসে পুলিশের গাড়ি দাঁড়াবে, র্যাবের গাড়ি দাঁড়াবে। তো আমাদেরকে এটা মনে করিয়ে দিতে হবে ডক্টর ইউনূসের, যিনি 15 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলেন নাই, যিনি 15 বছরে শেখ হাসিনার এই গুম খুনের বিরুদ্ধে একটা গুম এবং খুনের বিরুদ্ধে উনি কথা বলেন নাই। তো এক আসিফ নজরুল ছাড়া আর বাকি কোনো উপদেষ্টা এই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো কথা বলেছে বলে কোনো প্রমাণ নাই। তো এই জন্য আমি বলছি যে এইসব ঘুম পাড়ানোর কথা না রেখে বিএনপি ইতিমধ্যে বলেছে যে আমরা একটা 2016 সাল থেকে বিএনপি 2030 এইটা যে টার্গেট 2030 বা 2031-30-এর যে কর্মসূচি বিএনপি বেগম খালেদা জিয়া বলেছিলেন, সেইটাতে আপনি দেখবেন উনি ইনক্লুসিভিজমের কথা বলেছেন, উনি ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছেন। তারপরে 2022 সালে এসে বিএনপি বলছে যে আমরা যে রিফর্ম 27 দফা প্রথম, তারপর 23 সালে এটাকে আরও প্রায় 39টি রাজনৈতিক দল মিলে আরও কিছু বর্ধিত করেন, এটা 31 দফা হয়। তো এই রিফর্মের উদ্যোক্তা হচ্ছে বিএনপি। তো বিএনপি এখন যারা এই ওনার সাথে যারা আছে, এরা তো শেখ হাসিনার আঁচলের নিচে ছাত্রলীগ করত। এইখানে আপনি দেখবেন যে হাফ লিটার শিবির, আধা লিটার শিবির, এক মুঠ ছাত্রলীগ আর এক চিমটি আন্দোলনকারী, এদেরকে দিয়ে উনি এনসিপি বানাইছেন। এখন উনি এই তাড়াতাড়ি যে এই সিলেটে একটা প্রবাদ আছে যে 3 দিনের বাচ্চাকে বাপ ডাকাতে চায়, 3 দিনের বাচ্চাকে বাপ ডাকাইতে গেলে ও বাচ্চা তো মারা যাবে। মানে সিলেটি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হাজমপুলাকে বাপ ডাকাইতে চায়। হাজমপুলার মধ্যে মানে আজকেই জন্ম হয়েছে নিউবর্ন বেবির মুখ থেকে আব্বা ডাক শুনতে চায়। নিউবর্ন বেবির থেকে আব্বা ডাক শোনা যায় না, তো আব্বা ডাক শোনা যায় না, এটা অবাস্তব, এটা ডক্টর ইউনূসের অবাস্তব কল্পনা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে বিএনপি ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং জাতির পুনর্গঠন এবং গ্রেটার ন্যাশনাল ইউনিটি, বৃহত্তর জাতীয় ঐক্যের জন্য রাজনীতি করবে। তারেক রহমান এই কথাটা বলেছেন। তারেক রহমান বলেছেন যে আমরা নিউ লিবারেলিজম, যেটা আমি একজন মানুষকে তার অন্যায়ের জন্য বিচারের মুখোমুখি করব, কিন্তু তাকে কোমরে দড়ি দিয়ে অপদস্থ করব না। কথাটা হলো এটা, আমি একজনকে বিচারের মুখোমুখি করব, কিন্তু আমি তাকে টাইট করে হ্যান্ডকাপ পরানোর বিপক্ষে।
জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আমি আপনার কাছে আপনি বিচারের কথা বললেন আর একটা প্রশ্ন রাখতে চাই। আমরা দেখেছি যে কিছুদিন আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারিক কার্যক্রম হয়েছে এবং তা লাইভ প্রচার হয়েছে বাংলাদেশ টেলিভিশনে। এটি একটি দৃষ্টান্তমূলক বলা যায়, কারণ হচ্ছে এমনটি অতীতে কখনো দেখতে পাইনি আমরা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা এই বিচারটা প্রচারের বিষয় না, বিচারটা হচ্ছে যে আপনি বিচারটা যে ন্যায়সঙ্গত করবেন, ন্যায় বিচারটা করবেন, এটা যেন প্রত্যেকে অনুভব করে, এটা যেন অনুভূত হয়, এটা যেন উপলব্ধির মধ্যে আসে বিচারটা ন্যায় বিচার আছে, এটা হলো বিচার। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে হাসিনা যে স্ট্যান্ডার্ডে বিচার করেছেন, যে স্ট্যান্ডার্ডে বিচার করেছেন, এটা শুনলে কেউ বলতে পারেন, আমার মনে হয়তো হাসিনার জন্য হাসিনার স্ট্যান্ডার্ড, হাসিনার যেভাবে আমাদের ইলেকশনের আগে দেখছেন প্রায় 1700 লোকের বিরুদ্ধে রায় দেওয়াই দিয়েছে, যে 2024 ইলেকশনের আগে 2000 লোকের বিরুদ্ধে প্রায় রায় দেওয়াই দিল যাতে এরা ইলেকশন করতে না পারে, পার্টিসিপেট করতে। তো 2 বছর 3 দিন, 2 বছর 7 দিন, 2.5 বছর 3 বছর করে এইভাবে যে রায় দেওয়াই দিল ম্যাজিস্ট্রেট সাহেবদেরকে দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে হাসিনার জন্য একটা হাসিনার স্ট্যান্ডার্ড ঠিক করা উচিত এবং হাসিনার জন্য হাসিনার স্ট্যান্ডার্ডে বিচার হবে, আর অন্যান্যদের বিচারটা একেবারেই প্রকৃত ওয়ার্ল্ড ক্লাস যে বিচারের স্ট্যান্ডার্ড আছে এটা হবে। আপনাকে ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। আমি যেতে চাই ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আপনার কাছে। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে সংস্কারের কথা, কি কি সংস্কার হয়েছে। আপনার কি মনে হয় যে এই 9 মাসে আসলে কি সংস্কার হয়েছে? আপনি কোনো সংস্কার দেখতে পাচ্ছেন কিনা যে সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো হচ্ছে? না, সেরকম নির্বাচন সংস্কার কথা আমি মাঝখানে আরেকটি কথা জুড়ে দিতে চাই। কেউ একজন বলেছেন, আমি নাম উল্লেখ করছি না, যে আপনারা সংস্কার দেখতে পাচ্ছেন না, আপনাকে দেখতে পাচ্ছেন না যে বিচারিক কাজগুলো, যে বিভিন্ন মামলাগুলো কতটা খালাস হচ্ছে। আমাদের আমাদের বেগম খালেদা জিয়া উনি বিদেশে উচ্চ চিকিৎসার জন্য যাচ্ছেন, আপনার কি তা দেখতে পাচ্ছেন না? এমন একটি কিন্তু প্রশ্ন এসছে। সেই সাথে আরেকটু জানিয়ে রাখি, আজকের ভাষণে কিন্তু প্রধান উপদেষ্টা বিচারিক কাজের বিভিন্ন দিক তুলে ধরেছেন, সংস্কারের কি কি সংস্কার হয়েছে এই বিষয়গুলো তুলে ধরেছেন। এবার আপনি আপনার মতামত জানাবেন। থ্যাংক ইউ। সংস্কার যে পরিমাণ হয়েছে, সংস্কার যে একেবারে কিছু হয়নি তা না। কার্যক্রম শুরু করেছে, কতটুকু করেছে। এখন যদি আমার প্রয়োজন হচ্ছে 1 সমুদ্র জল, আমাকে যদি দেয়া হয় 1 বালতি জল, এবং 1 বালতি জল দিয়ে যদি বারবার সেটাকে পোর্ট্রেট করা হয় পলাতক স্বৈররানী খুনি হাসিনার মতো গণতন্ত্র 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 উন্নয়ন উন্নয়ন বলে বারবার উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছিল। আপনাকে একটা কথা বলি, অনেক কথা তো বলতে হয়, সেটা হচ্ছে এই যে মহাতির মোহাম্মদ মালয়েশিয়াকে ট্রান্সফর্ম করলেন, কোথাও কোনোদিন উনি দেখেছেন যে বলেছে আমি উন্নয়ন মেলার আয়োজন করে আমি যে উন্নয়ন করলাম? তার মানে প্রকৃত উন্নয়ন যখন আপনি করবেন, আপনার মেলার আয়োজন পড়বে না, মানুষের চোখ সেটা দেখতে পাবে। আপনি প্রকৃত সংস্কার যদি করেন, আপনি সংস্কার করেছি আপনার বলার প্রয়োজন নাই, মানুষের চোখ দেখতে পাবে আপনি কি সংস্কার করেছেন। আপনি যে সংস্কার করতেন, দেশ জুড়ে কোটি কোটি মানুষের মুখে কেন বলা হচ্ছে যে আপনি পারছেন না? কেন? তার মানে হচ্ছে আপনি পারছেন না বলেই বারবার আপনি পোর্ট্রেট করতে হচ্ছে, আপনার মেলার আয়োজন করতে হচ্ছে। আমি যে কথাটা আসি, ওই ঠাকুরবাই যে কথাটা বললেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31টি দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের। জনাব তারেক রহমানের 31 দফার 2 নম্বর দফাটা হচ্ছে রেইনবো নেশন অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন। এখন সেই ন্যাশনাল রেইনবো নেশন, যেটা আপনার জানার কথা, সেটা হচ্ছে যে এই আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা যেটা করেছিল, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেছিল। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ শক্তিতে পরিণত করার জন্য যা কিছু প্রয়োজন তারা সেই কাজটি করেছে। 31 দফাটা হচ্ছে এমন একটি দফা, যে দফা পুরো বাংলাদেশকে একত্রিত করে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রের কাছে নিয়ে যাবে, যেটা অ্যালাইন করে কিসের সাথে জানেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার ভিত্তিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল তৈরি হয়েছিল না? 19 দফার 19তম দফার মধ্যে উনি বলেছিলেন আমাদেরকে যদি জাতীয় ঐক্য গঠন করতে পারি তাহলেই সম্ভব আমাদের পক্ষে একটি সুষ্ঠু সুন্দর জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়া। জাতীয় ঐক্যের কথা বলেছেন। ঠিক একইভাবে অ্যালাইন করে দেখেন সেকেন্ড পয়েন্টটা উনি বলেছেন রেইনবো নেশন অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই সকল মানুষকে ঐক্যবদ্ধ করেই একটি রাষ্ট্র পরিচালনা করবেন। এখন উনি বলছে যে
আওয়ামী লীগের বিচার কার্যক্রম করছে, এটা সুন্দর জিনিস, আমরা অ্যাপ্রিসিয়েট করার মতো, এটা জনগণ দেখছে সবাই, এটা হবে, কেন হবে না, অবশ্যই হবে। এখন ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করলে আমরা যেখানে, আপনি যদি ধরেন একটা জিনিস, আমি একটা কথা বলি নেই, আওয়ামী লীগের শেখ হাসিনা যে পরিমাণ শাস্তি পাবে, আরেকজন আওয়ামী লীগ করেছে বলতে আওয়ামী লীগের সাপোর্টার ছিল, তার কোনো পদ পদবি ছিল না, কিন্তু জুলাই অভ্যুত্থানে দেখা গেল যে সেও শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে ছিল। এখন দুজনকে কি আপনি এক পাল্লায় মাপবেন? এক পাল্লায় তো মাপা যাবে না। তার মানে কি, ওই যে জনগোষ্ঠীটাকে আপনাকে নিতে হবে। জনাব তারেক রহমান সেই কথাটাই বলেছেন, ওই জনগোষ্ঠীকে তারা যখন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তারা যখন অ্যাকসেপ্ট করবে যে তারা ভুল ছিল, তাদেরকে এখানে আনা হবে। আর যারা অপরাধের সাথে জড়িত ছিল, শেখ হাসিনা থেকে শুরু করে তার সকল স্পন্সররা, তাদেরকে বাংলাদেশের প্রচলিত যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার মধ্যে সঠিক বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তির বিধান নিশ্চিত করে তাদের শাস্তিটাকে নিশ্চিত করা হবে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে। এখন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন ওই আওয়ামী লীগের লোকজনরা চলে আসতে পারে। আজকে আমার এক বন্ধু, এক সাংবাদিক বন্ধু আমাকে একটা নিউজ পাঠালেন হচ্ছে আওয়ামী লীগের যিনি হত্যা মামলার আসামি, দাউদকান্দি, কুমিল্লা দাউদকান্দিতে যিনি হত্যা মামলার আসামি, উনি আওয়ামী লীগের পদধারী লোক, তাকে দিয়ে এনসিপির কমিটি গঠন করা হয়েছে। এখন তাহলে ডক্টর ইউনূস আসলে কি বলতে চাচ্ছেন? উনি যে বলছেন যে ওত পেতে যে শকুনগুলো, হুতুম পেঁচাগুলো বসে আছে, তারা আমাদের মধ্যে ঢুকে যাবে, উনি তো তাদের ঢোকার রাস্তাটাকে আরো পরিষ্কার করছেন। উনি কেন করছেন পরিষ্কার? তার মানে হচ্ছে কি, আমাদের বাঙালি জাতি তো আমরা, আমাদের জানি না কোথায় কি সমস্যা, আমাদের রক্তের মধ্যেই মনে হয় একটা মানে দাসত্বের একটা সমস্যা আছে। আমাদের হয়তো দীর্ঘদিন আমরা দাসত্ব করেছি ব্রিটিশদের, পাকিস্তানিদের, এর আগে মোগলদের। দাসত্বের কারণে আমরা একটা দাসত্বের জায়গায় গিয়ে পৌঁছেছি। বাংলাদেশের মধ্যে প্রকৃত পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে বসানোর সময় 8ই আগস্ট যখন শপথ করে, তখন ওনাকে একটা টাইম ফ্রেম দেওয়া উচিত ছিল। আপনাকে ধন্যবাদ হাবিবুর রহমান। আমার হাতে আসলে সময় একদম কম, যেতে চাই মোশাররফ আহমেদ আপনার কাছে খুব ছোট্ট পরিসরে একটু একটা বিষয় জানতে চাইবো। এই যে ঘোষিত হলো যে নির্বাচনের রোডম্যাপ, এই নির্বাচনকে ঘিরে যে আপনাদের বিএনপির অবস্থান ধরে রেখে আসলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, আমাদেরকে সংক্ষিপ্ত আকারে একটু বলবেন। আমি আপনাকে বলি, আজকে রাত্রেই বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং হচ্ছে। বিএনপি স্ট্যান্ডিং কমিটির মিটিং থেকে একবারে পরিপূর্ণ একটা রিয়েকশন বিএনপি দিবে। আর আপনি তো জানেন যে ভার্বাল একটা রিয়েকশন সালাউদ্দিন আহমেদ দিয়েছেন। আমার মনে হয় এটা আরেকটা আপনাকে জাস্ট এই জায়গাটাতে যোগ করতে চাই যে রিফর্মের মধ্যে আপনি দেখবেন উনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন, এই জন্য বলছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইমে পেনাল কোডের 511টি ধারার মধ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইম সম্বন্ধে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো ধারা সেকশন নাই। তো সেই ক্ষেত্রে পেনাল কোড, ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য পেনাল কোডে একটি রিফর্ম হতে পারে। সেটা চায়নাকে অনুসরণ করা যেতে পারে, এটা অস্ট্রেলিয়াকে অনুসরণ করা যেতে পারে। অস্ট্রেলিয়াতে ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য কিন্তু বিশাল পেনাল্টির ব্যবস্থা আছে। তো সেই কাজগুলি যদি করা হয় তাহলে আমাদের সজীব ভুইয়ার এপিএস 311 কোটি টাকার মালিক হবেন না। আমাদের নতুন দরবেশ, ইয়াং দরবেশ তানভীর 400 কোটি টাকার মালিক হয়ে উনি পার পেয়ে যাবেন মনে করবেন না। তো এই জন্য আমি মনে করি আমাদের পুরো জাতিরই একটা পুনর্গঠন প্রক্রিয়ার দরকার। 15 বছরে যে তাহলে আপনি বলছেন যে এই যে নির্বাচনের রোডম্যাপ, এটি আসলে সমস্ত রাজনৈতিক দলকে অ্যাক্টিভলি আনা এখন সম্ভব নয়। আপনারা এটা নিয়ে নিশ্চয়ই কোনো পদক্ষেপ, ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলি ডিসেম্বরে নির্বাচন চাইছে। উনি শুরুতেই বলেছিলেন নির্বাচন হবে একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তো রাজনৈতিক সিদ্ধান্তটা তো তিনি নিজে মানেন নাই। এই এপ্রিলে বলে তিনি রাজনৈতিক সিদ্ধান্ত এটাকে ভায়োলেট করেছে। তার নিজের প্রথম পদক্ষেপ কি হবে এই রোডম্যাপের পরিপ্রেক্ষিতে বিএনপির? এই রোডম্যাপের পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত যা নেবেন সেটা একটা। আর আমার ব্যক্তিগত বিষয়টা হচ্ছে যে তাকে জানিয়ে দেওয়া হবে যে ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলি যা চেয়েছে আপনি সেই পথে হাঁটুন, আপনার নিজস্ব অভিমতে এখানে চলে না। রোডম্যাপ বিএনপি মানছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। আপনার দুজনকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, এই পর্যন্ত ছিল আমাদের সপ্তাহের দেশ। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং নতুন কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।